নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। গতকাল এক ভয়াবহ নারকীয় চেহারা দেখলেন এই রাজ্যের মানুষ। চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করছিলেন, তাদের কর্মসূচি ছিল বিকাশ ভবনে। সেখানে গিয়ে জুটল গলা ধাক্কা, জুটল ফের একবার লাঠিচার্জ। রক্তাক্ত হলেন একেবারে শিক্ষকরা। সকাল থেকে রাত দিনভর একেবারে তাণ্ডবের ছবি, যেখানে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করল পুলিশ। সকালবেলা শাসকের হাতে মার খেলেন আর রাত্রে পুলিশের হাতে মার খেলেন তারা। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমে পরিচয় করিয়ে দিই। অমিত রঞ্জন ভূঁইয়া, ইতিমধ্যেই আমাদের অনেকের পরিচিত হয়ে গিয়েছেন অমিত রঞ্জন বাবু। গতকাল আন্দোলনে ছিলেন তিনি, চাকরিহারা শিক্ষক। রয়েছেন ভাস্কর সেনরায়, সর্বরী মুখোপাধ্যায়, শতরূপ ঘোষ এবং আইনজীবী শীর্ষেন্দু সেনরায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। গতকাল রাতের ছবিটা আপনাদের দেখাই। আন্দোলন হটাতে হবে, পুলিশের এটাই ছিল টার্গেট, আর তাই একেবারে লাঠি নিয়ে পুলিশ চড়াও হলো, বেধড়ক মারধর করলো, নির্বিচারে মারধর চললো। মাটিতে লুটিয়ে পড়লেন মহিলা পুরুষ নির্বিশেষে চাকরিহারা শিক্ষকরা, কিন্তু তারপরও থামলো না এই পুলিশ। রাত হতেই বিকাশ ভবনের সামনে বাঁধল ধুন্ধুমার। আন্দোলনকারী চাকরিহারাদের লাঠি পেটা করে গলা ধাক্কা দিয়ে এখান থেকে সরালো পুলিশ। পুলিশের মারের চোটে রক্ত ঝরল আন্দোলনকারীদের। শুট করে দেখ, শুট করে দেখ, আমাদেরকে গুলি চালিয়ে দেখ, চালিয়ে দেখ, গুলি চালিয়ে দেখ। রাত নামতেই আন্দোলনকারীদের সরাতে মারমুখী চেহারা দেয় পুলিশ। লাঠি চার্জ করে গলা ধাক্কা দিয়ে চাকরিহারাদের সেখান থেকে বার করে দেয় পুলিশ। কৃষ্ণেন্দু অধিকারী, ঝিলম করঞ্জাই, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। গতকাল বেলা গড়াতেই আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের ভিড় জমছিল বিকাশ ভবনের সামনে। একসময় মেন গেট ভেঙে বিকাশ ভবনের ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা, ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও। বৃহস্পতিবার সকাল থেকেই চাকরিহারাদের ক্ষোভ আছড়ে পড়ে বিকাশ ভবনে। 7 দফা দাবিতে চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানকে ঘিরে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে পরিস্থিতি। ভেঙে ফেলা হয় মেন গেট। হুড়মুড়িয়ে বিকাশ ভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। বিকাশ ভবনে ভেঙে বিকাশ ভবনের ভেতর ঢুকছেন যারা চাকরিহারা শিক্ষক, কিন্তু পুলিশ কিভাবে অসহায় পুলিশের সামনেই বিকাশ ভবনের গেট ভেঙে আজকে সমস্ত শিক্ষকরা, চাকরিহারা শিক্ষকরা আজকে ভেতরে ঢুকে গেছেন। একটা বিরল ছবি আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবনের সামনের গেট, অর্থাৎ প্রশাসনিক ভবনের ভেতরটা, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আমাদের ওএমআর শিটের মাধ্যমে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে মামলা রিভিউ করুক রাজ্য সরকার। একজন যোগ্য যাতে বঞ্চিত না হয়। মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নিচ্ছে না? এই চাকরি চাই মমতা ব্যানার্জি, কেন ব্যবস্থা নিচ্ছেন না? চোরের রানী মমতা ব্যানার্জি। ধস্তাধস্তির মাঝে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে মূল ভবনের শাটার নামিয়ে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করে পুলিশ। বাকি গেটগুলি বন্ধ করে দেওয়া হয়। কৃষ্ণেন্দু অধিকারী, ঝিলম করঞ্জাই, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। চাকরিহারাদের শিক্ষকদের দাবি কিন্তু একটাই, যে তারা তাদের চাকরিটা ফেরত চান। যারা যোগ্য তারা নিজেরা চাকরিতে নিজেদের কর্মস্থলে ফেরত যেতে চান। শুধু তাই নয়, যে কাট অফ টাইম দেওয়া হয়েছে, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে, তারা নতুন করে পরীক্ষা দিতে চান না। অর্থাৎ ওএমআর শিটের যে মিরর ইমেজ কপি, সেটা তারা দেখতে চান। এই হচ্ছে অপরাধ। আন্দোলন সরাতে কি ভয়াবহ লাঠিচার্জ করলো পুলিশ, কি নিদারুণ সেই চেহারা আপনারা দেখলেন। সরাসরি আপনাদের একবার নিয়ে যাই বিকাশ ভবন চত্বরের বাইরে। রাতটা কিভাবে কাটলো, বাকি রাতটা, কারণ একেবারে পার্থ আমরা দেখলাম প্রায় মাঝরাত অতিক্রান্ত, তখনও কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, হাতাহাতি চলছে, লুটিয়ে পড়ছেন রাস্তায় একেবারে চাকরিহারা শিক্ষকরা। আজ সকালবেলা কি পরিস্থিতি, আজ বাকি দিনটা কি কর্মসূচি হবে? দেখো, বিকাশ ভবনের সামনের ছবিটা, দুটো দিকে ছবিটা দেখাবো। একটা হচ্ছে, এটা হচ্ছে বিকাশ ভবন। যে বিকাশ ভবনের গেট গতকালকে ভেঙেছে এবং সেই ভাঙা গেট একেবারে গার্ডওয়াল দিয়ে, গার্ডরেল লাগিয়ে পুলিশ কর্মীরা সেই গেট প্রহরা দিচ্ছে। গোটা বিকাশ ভবন চত্বরকে দুর্গে পরিণত করা হয়েছে। এই হচ্ছে বিকাশ ভবনের গেটের সামনের, এটা হচ্ছে ছবি। ঠিক অন্যদিকে রাস্তার ছবিটা,
একেবারে যারা চাকরি হারিয়েছেন সেই চাকরি হারিয়ে তারা এসেছেন বিকাশ ভবনে, তারপর লাঠির ঘা খেতে হয়েছে। এরপর রাত কাটিয়েছেন ঠিক এইরকমভাবেই খোলা আকাশের নিচে একটা প্লাস্টিককে সম্বল করে সেই প্লাস্টিকের ওপরে বসে রয়েছেন। কোনো জায়গা থেকে সকালবেলা কেউ খাবার দিয়ে যাচ্ছে, খাবার খাচ্ছেন, তারা রাস্তার মধ্যে এইরকম বসে রয়েছে। গতকাল রাত দেখেছি একেবারে লাঠির ঘা খেতে হয়েছে। তারা স্কুলে থাকতেন, স্কুলের বদলে বর্তমানে একেবারে রাস্তায় থাকছেন। আর সারা রাত এইরকমভাবে খোলা আকাশের নিচে প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ একদমই। বাড়িতে কি বলবে, শুধু আজকে নয় তো, আমরা তো 1 বছর ধরে এইভাবেই রয়েছি এবং আপনারা তো সেটা জানেন, আপনারা তো আমাদের সঙ্গেই আছেন। 1 বছর ধরে এইভাবে রয়েছি, শুধু আমাদের ছোট বাচ্চাদেরকে রেখে আসছি আমরা। আমার একটা 5 বছরের ছেলে আছে, তাকে রেখে আমি আসছি। কালকে রাত্রিবেলা রীতিমতো ওদিক থেকে কিছু গুন্ডা এসেছিল, পুলিশকে আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আমাদেরকে নিরাপত্তা দিন। তারা লাঠিচার্জের বেলায় তখন নিরাপত্তা, কিন্তু যখন গুন্ডারা বিয়ারের বোতল নিয়ে এলো, এখান দিয়ে 2:30টার সময় জোরে জোরে বাইক নিয়ে গেল, আমরা সবাই রীতিমতো ঘুমোচ্ছিলাম, উঠে বসলাম। তখন পুলিশকে রিকোয়েস্ট করা হলো, তবুও পুলিশ তার জায়গা থেকে নড়ল না। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং অনেকেই প্রশ্ন তুলছেন যে আরজিকর হাসপাতালের মধ্যে যখন তাণ্ডবের ঘটনা ঘটলো, হাসপাতালে ঢুকে ভাঙচুর করলো, সেই সময় পুলিশকে এরকম অ্যাক্টিভ রোলে দেখতে পাওয়া যায় না। একেবারে গাছের তলায়, আর যাদের স্কুলে থাকার কথা তারা খোলা আকাশের নিচে গাছের তলায় রাতভর তারা বসে রয়েছেন। আজকে তাদের কর্মসূচি রয়েছে রাজ্য জুড়ে ধিক্কার কর্মসূচি এবং এখানে কনভেনশনে ডাক দেওয়া হয়েছে নানা কর্মসূচি। তবে আজকেও যেহেতু কাজের দিন, বিকাশ ভবন খোলা হবে, সেই সময় দেখার বিষয় পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার আঁটোসাঁটো করা হচ্ছে। এই হচ্ছে বিকাশ ভবনের বাইরে রাস্তার ছবি, যে রাস্তা দখল নিয়েছেন একেবারে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা রাস্তায় সারা রাত কাটিয়ে একেবারে সেই রাস্তাতেই নতুন রাস্তা বা পথে নেমে যাকে বলে পথ খোঁজার তারা চেষ্টা করছেন। একেবারে প্লাস্টিক পেতে খোলা আকাশের নিচে শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন তারা এখন সারা রাত ধরে বসে আছেন এবং তারা বলছেন তারা আপাতত এখানেই অবস্থান করবেন। পার্থ ধন্যবাদ। বিকাশ ভবনের বাইরের ছবিটা আপনারা দেখলেন। আজকে দিনভর কিন্তু রাজ্য জুড়ে একেবারে প্রতিবাদ কর্মসূচি, ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়েছে। আমি সরাসরি অমিত রঞ্জন বাবুকে দিয়ে আলোচনা শুরু করব। অমিত রঞ্জন বাবু, এর আগের বার অর্থাৎ ডিআই অফিস কসবায় যখন আপনাদের কর্মসূচি ছিল তালা লাগানোর, সেই দিনও আমরা দেখেছিলাম পুলিশ একেবারে নির্বিচারে লাঠিপেটা করেছিল। আপনি সেদিনও আহত হয়েছিলেন, গতকালের ঘটনায়ও আপনি আহত হয়েছেন। কিন্তু সেইবারে একেবারে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনারা বিনা প্ররোচনায় পুলিশের ওপরে আক্রমণ করেছিলেন এবং পাল্টা পুলিশ আত্মরক্ষার্থে কিন্তু সেদিনকে লাঠি চালিয়েছিল, যেটা কিন্তু সিপি সমর্থন করেন না। একেবারে প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন। গতকাল আপনাদের একটা কর্মসূচি ছিল, শান্তিপূর্ণ একটা কর্মসূচি, হঠাৎ তাতে কি এমন হলো যে পুলিশ এসে লাঠি চালালো? দেখুন, আমরা কোনোদিনই কোনো প্রভোকেশন দিইনি, কোনোদিনই কোনো প্ররোচনা দিইনি। আমাদের শান্তিপূর্ণ অবস্থান ছিল। হ্যাঁ, যেখানে জীবন ও জীবিকার সমস্ত দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেখানে তো আমরা দরজা ভাঙবই, পরিষ্কার কথা। এই দুর্নীতির দরজা এবং আমাদের এই অবরুদ্ধ করে রাখার, এই যে দাগিয়ে দেওয়ার, এই যে জীবিকাহীনতার যে পরিস্থিতি তৈরি করা হয়েছে রাজ্য সরকারের চুরি এবং দুর্নীতির দায়ে, সেটা আমরা ভাঙার চেষ্টা করবই। আমাদের একমাত্র দাবি, আমাদেরকে সসম্মানে বিদ্যালয়ে ফেরাতে হবে। আমরা বিকাশ ভবনের গেট ভেঙে, হ্যাঁ বলতে দিদা নেই, আমরা গেট ভেঙেছি। গেট ভেঙে ভেতরে কিন্তু শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। কেন ভাঙতে বাধ্য হয়েছি? আমরা রাস্তা 8 দিন ধরে অবস্থান করছিলাম। এই সরকারের কোনো মন্ত্রী, কেউ, কোনো আধিকারিক সেইভাবে আমাদেরকে ডাকে সাড়া দেয়নি, আমাদেরকে ডাকেনি। 11 তারিখ, এপ্রিল মাসে 11 তারিখ যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমাদের সঙ্গে বিভিন্ন স্তরে আলোচনার প্রসঙ্গ উঠেছিল। কিন্তু তারপর থেকে দেখলাম এই যে রিভিউ সাবমিশন হলো, সেখানে কোনো রকম আলোচনা, কোনো রকম ইন্টিমেশন আমাদের সঙ্গে করা হলো না, কোনো কিছু জানানো হলো না। আমরা ভীষণ দুশ্চিন্তার মধ্যে রয়েছি। এবং আপনারা কালকে দেখবেন পুলিশ প্রশাসন মেরেছে। দুপুরবেলা এই শাসক দলের নেতা এসেছিলেন, উনি ওনার লেটেল বাহিনী দিয়ে আমাদেরকে আঘাত করেছেন। রাত্রেবেলা ওনাদের গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে মারধর করেছেন। কোন দিকে যাচ্ছি? এই সরকার নাকি বলে মানবিক সরকার, আস্তে আস্তে দিন দিন এই সরকার দানবিক হয়ে উঠছে। এবং একটা জিনিস বুঝুন, যে শিক্ষার উপরে পুরো সমাজ, পুরো রাজ্য, পুরো দেশ নির্ভর করে, যে শিক্ষকদের ওপর নির্ভর করে, সেই শিক্ষা এবং শিক্ষকরা আজ কোন দিকে চলছে? আমরা কি শখে রাস্তায় বসে রয়েছি? আমাকে কাল একজন ম্যাডাম বললেন যে আমি 3 মাসের বাচ্চাকে বাড়িতে ফেলে এসেছি, কে 5 মাসের বাচ্চাকে ফেলে এসছে, কে 1 বছরের বাচ্চাকে ফেলে এসছে। তাদের কি এটা পাওনা ছিল? আর আপনারা মাঝে মাঝে বলছেন আরে আপনাদের চাকরি করার কোনো যোগ্যতা নেই, আর নতুন করে চাকরি পাবেন না। আরে কেন নতুন চাকরির পরীক্ষা আমরা দেবো? আমরা তো 10 বছর আগে পরীক্ষা দিয়েছি। একটা পরীক্ষা, এই বলুন তো, যে IAS IPS যে আধিকারিকরা 10 বছর 15 বছর আগে
শিক্ষকদের চাকরি দিয়েছিল, যে উকিলরা চাকরির পরীক্ষা দিয়েছিল, তাদেরকে বলুন আরেকবার পরীক্ষা দিয়ে তাদের সেই যে ডিগ্রিগুলো তারা ছিল বা কোয়ালিফাইং যে কম্পিটিটিভ এক্সামগুলো ছিল সেগুলো পাস করতে বলুন, পারবেন না। কারণ এই কম্পিটিশনের যুগে চাকরির পরীক্ষাগুলো বারবার পাস করা যায় না। আরেক সবচেয়ে বড় ব্যাপার, আপনার দুর্নীতি এবং আপনার চুরির দায় নিয়ে আমি কেন আবার এক্সাম দেবো? আপনি আমাদের বিদ্যালয়ে ফেরার ব্যবস্থা করুন, আমাদের সম্মানে আমাদের সন্তান সম ছাত্রছাত্রীদের ফেরার ব্যবস্থা করুন। এবং আপনি যদি ভাবেন যে আমাদেরকে প্রতিদিন লাঠি মেরে এইভাবে আমাদের মুখ বন্ধ করে দেবেন, এইভাবে আমাদের জীবন ও জীবিকাকে অচল করে দেবেন, জীবিকা কেড়ে নেবেন, মানব না। এই মাটি যে মাস্টারদা সূর্য সেনের মাটি, প্রফুল্ল চাকরির মাটি, ক্ষুদিরামের মাটি। আপনি যদি আন্দোলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, আমরাও আন্দোলন করে প্রতিরোধ গড়ে তুলে আমরাও আমাদের চাকরি বজায় রাখবো। চুরিটা আপনি করেছেন, এটা স্বীকার করুন। বেশ, আমি ভাস্করবাবুর কাছে আসি। ভাস্করবাবু, একেবারে 3 তারিখে সুপ্রিম কোর্টের এই রায়, যেখানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, যে রায় দিয়েছিল, সেটাই কিন্তু বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট, এবং সেই হিসাবে 26,000 মানুষ তাদের চাকরি চলে গেল। কিন্তু তারপরেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশনের হয়ে সেখানে যখন তিনি বলছেন, তিনি শুরুতেই বলছেন আমি যোগ্যদের পাশে আছি, আগে ওদেরটা হয়ে যাক, বাকিদেরটা কি অভিযোগ রয়েছে, কি প্রমাণ রয়েছে পরে দেখছি। কারা যোগ্য কারা অযোগ্য, কাদের পাশে সরকার থাকবে, এখনো পর্যন্ত তো সেটাই পরিষ্কার হলো না। সভাপতি, এই আলোচনার মধ্যে সুপ্রিম কোর্টের রায়ের কথা আসবে, কিন্তু বিকাশ ভবনের আগে ওনারা অবস্থান করছিলেন এসএসসি ভবনের সামনে। হঠাৎ করে তারা বিকাশ ভবনের গেট টপকে, মানে গেট ভেঙে গেট টপকে, না নির্দিষ্ট করে না, যদি গিয়ে চাকরি তো পাওয়া যাবে কি? আমি বলছি যে চাকরির দাবি করার জন্য বিকাশ ভবনে গেট ভাঙা, এবং 11টা অন্য দপ্তর আছে। আরে আপনি বলার সময় বলিনি, চাকরিটা কিভাবে পাওয়া যাবে? চাকরিটা কি বিকাশ ভবনে গেট ভেঙে অন্য 11টা যে দপ্তর আছে তার কর্মীদেরকে বন্দি করে রেখে, যারা রাত্রি কালকে 10টা 11টা অবধি তারা বন্দী ছিলেন ওখানে, সেই আধিকারিকদের একেবারে দরজা বন্ধ করে রেখে খুব অন্যায় কাজ হয়েছে, খুব অন্যায় কাজ হয়েছে। আমি আপনার সঙ্গে একমত। আপনাদের পুলিশ, আপনাদের নেতা, আপনাদের নেতাদের অনুগামী কোন অধিকারে লাথি মারলেন, কোন অধিকারে রক্তাক্ত করলেন, কোন অধিকারে আপনাদের পুলিশ দুহাতে লাঠি চালালো? পুলিশ আহত হয়েছে, সে খবরটা আপনারা দেখাচ্ছেন, আপনাদের দেখা দৃষ্টিভঙ্গিতে শুধু যেটা দেখছেন পুলিশ যে আহত হয়েছে, পুলিশকে শান্তিপূর্ণ বিক্ষোভ হচ্ছে, ইট মারা। এবং আমি বলছি যে এই বিষয়টা হঠাৎ করে যেটা কেউ সবাই নিশ্চিতভাবে খবর আছে, নিশ্চিত আপনি বলার যে সময় আপনি বলার সময় আপনি বলবেন, আর আপনি বলার সময় আপনি বলবেন। এরা যদি শান্তিপূর্ণভাবে করতেন, সেখানে তো করছিলেন এসএসসি ভবনের সামনে। কালকে ওরা মানে এরকম যে করেছেন, ডিআই অফিসে কেন তারা তালা লাগাবেন সেটা নিয়ে, ডিআই অফিসে তালা লাগাবেন না, কালকের ঘটনাটা বলছি। কাল যেখানে কেউ যদি আজকে আপনার কাজ থাকে, আপনি বিকাশ ভবনে অন্য দপ্তর আছে, তারা ঢুকতে পারবেন না, তারা বেরোতে পারবেন না, এবং এই চাকরি দেওয়ার জায়গাটা নিশ্চয়ই বিকাশ ভবন থেকেই চাকরি দেওয়া হচ্ছে। কিভাবে বিক্ষোভকারীদের উপরে বল প্রয়োগ করা হয়েছে? গতকাল রাতে 60 বছর পর্যন্ত চাকরি করাতে তালা লাগিয়ে দিয়েছিলেন। আপনারা যদি পরীক্ষা দেবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষা দিয়েছেন, এবং আসুন দেখাই বন্দ্যোপাধ্যায়কে পরীক্ষা দেওয়ার কথা বলেছে, সেটাকে দেখুন। আমি বলছি যে ওনারা দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ জুতো দিয়ে মারছে। সরকারের এই যদি ইচ্ছা হয়, জীবনে আমাদের চাকরি বাঁচবে না। ম্যাডামদেরকে মেরেছে, প্রত্যেকটা টিচারকে মেরেছে। অপদার্থ পুলিশ, এই অপদার্থ পুলিশ যোগ্য চাকরি, আমরা যোগ্য চাকরি করছি, সরকার আমাদের উপর অ্যাটাক করছে। পুলিশ যেভাবে অত্যাচার করতে চায়, এরকম কোন দিন কেউ অত্যাচার করেনি। কি করে হলো? আরে পুলিশ এসে পুদম মেরেছে, পড়ে গেলে লাথি মারছে, নির্লজ্জ লাথি মারছে। চাকরি চোর পুলিশ আবার নির্লজ্জ লাথি মারছে। পুলিশের পতন অনিবার্য, এই নির্মম শাসকের পতন অনিবার্য। মাস্টারদা হয়ে উঠেছে।
কোন প্ররোচনা ছিল বলুন তো, যে একেবারে শিক্ষকরা যারা যোগ্য চাকরিহারা শিক্ষক, যারা নিজেরা দাবি করছেন যারা যোগ্য, যারা পথে বসে রয়েছেন দিনের পর দিন ধরে নির্বিচারে এইভাবে তাদেরকে রক্তাক্ত করে ফেললো এই প্রশাসনের পুলিশ। যতই প্রশাসন সক্রিয় হোক না কেন, যতই পুলিশ লাঠি চালাক না কেন, এই চাকরিহারা শিক্ষকরা বলছেন তারা পথেই থাকবেন, আন্দোলন কিন্তু চলবে। আমি শতরূপের কাছে এই জায়গায় আসবো। শতরূপ, কি ভবিষ্যৎ এদের? রাজ্য সরকারের যে প্রতিশ্রুতি সেটাকে তো আদৌ প্রতিশ্রুতি বলে এরা মানতেই পারছেন না। দেখুন, আমি খুব সংক্ষেপে চারটে কথা বলছি। প্রথম কথা, ভাস্করদা আপনি জানেন না, এই যে বললেন না যে এবিপি দেখাচ্ছে না পুলিশের মার খাওয়াটা, কালকে সন্ধ্যাবেলা আমি এবিপিতে বসেই দেখেছি, এই স্ক্রিনেই দেখেছি। কিন্তু মুশকিলটা কি জানেন তো, আমরা অনেক দিন ধরে তো নেই করে হয়ে গেল এগুলো দেখছি। যখন এতজন শিক্ষক আক্রান্ত, রক্তাক্ত, সেই সময় আমরা একটা 5 বছরের বাচ্চাও জানে যে পুলিশ এবার নিজের মার খাওয়ার কিছু গল্প তৈরি করবে, কেননা কালকে যখন আদালত জবাবদিহি চাইবে যে কেন শিক্ষকদেরকে এইভাবে মারা হলো, তখন যাতে দেখাতে পারে যে দেখুন শিক্ষকরা আগে মেরেছিল, আমরা আহত হয়ে সেলফ ডিফেন্সে লাঠি চালিয়েছি। এই গেল এক। দ্বিতীয় কথা, কোনো সভ্য সমাজে কখনো পুলিশের লাঠিচার্জে কোনো মানুষের মাথা দিয়ে রক্ত ঝরতে পারে না। কালকে যে এতগুলো শিক্ষকের মাথায় আঘাত লাগলো, কোথায় আপনারা লাঠিটা চার্জ করছিলেন? এবং আমরা কি জানেন তো, আমরা ঘরপোড়া গরু তো, আমাদের সিঁদুরে মেঘ দেখলে ভয় করে। আমরা আমাদের সুদীপ্তকে হারিয়েছিলাম এইভাবে। একটা 21 বছরের ছেলে একটা মিছিল করতে গেছিল, পুলিশ লাঠির বাড়ি মাথায় এমনভাবে মারলো, মাথার ঘিলুটা ছিটকা রাস্তায় পড়ে থাকলো। 21 বছরের ছেলেটা মরে গেল, আমাদের চোখে, আমাদের কোলে মাথা রেখে মরে গেছে ছেলেটা। মইদুল মিদ্দা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পুলিশের লাঠিতে মরে গেছে। এই কারণে আমরা জানি এই পুলিশের চরিত্র কী। দেখুন, আমি একটা প্রশ্ন করছি ভাস্করদা, আপনি বলুন, 10 ঘন্টা অবরোধ করার জন্য যদি এইভাবে মারা হয়, তাহলে 21 দিন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধ করার জন্য কিভাবে মারা উচিত ছিল, কি মারটা মারা উচিত ছিল, সেটা আপনি সিদ্ধান্ত নিন, অঙ্ক করে একটুখানি বলে দিন। আর আমার দেখুন, আমি একটা শেষ কথা এখানে বলছি, এই যে কুসুমিতা জিজ্ঞেস করছো না যে মানে সরকারের ভূমিকাটা কি, একবার খালি ভেবে দেখো। ধরো সুপ্রিম কোর্ট যে ডিসেম্বর পর্যন্ত রিলিফটা দিয়েছে, সুপ্রিম কোর্ট সেখানে তাও একটা সেগ্রিগেট করেছে, চিহ্নিত যারা অযোগ্য তারা পাবে না রিলিফটা, বাকিরা পাবেন। গ্রুপ ডির ক্ষেত্রে সরকার কি করলো, প্রত্যেকে পাবে, অযোগ্যরা বেশি করে পাবে। তারপরে কি, শিক্ষকদেরকে কিন্তু ডিসেম্বর পর্যন্ত কাজ করে ইন্টারিম রিলিফেও এনাদেরকে কিন্তু পড়িয়ে টাকাটা পেতে হচ্ছে। গ্রুপ ডিতে যারা চিহ্নিত অযোগ্য, তারাও বাড়িতে বসে কোনো কাজ না করে 20-25 হাজার টাকা করে সরকারি হাত খরচা পাবে বাড়িতে বসে। তারপরে তারা অন্য ব্যবসা করবে, চাকরি করবে। এই হচ্ছে এই গভর্নমেন্টের চরিত্র। কি কথা হবে বলুন তো এর সঙ্গে? এটা যে বলছেন অবরোধ, কিন্তু অবরোধের জন্য বিষয়টা হয়নি, কিন্তু ভেতরে অবরুদ্ধ কথাটা অবরোধের জন্য হয়নি, অবরুদ্ধ করতে কাদের যারা ভেতরে চাকরি করতে গেছে, কাজ করতে গেছেন যারা, আপনাকে বাংলার মাস্টার করে দেওয়া হয়েছে। 11টা যে আলাদা দপ্তর আছে, রাত্রি 11টা অবধি তাদেরকে আটকে রাখা হয়েছিল। অবরোধ তাদেরকে মুক্ত করার জন্য। কিন্তু ভাস্করবাবু একটা ছোট্ট জিনিস, একটা ছোট ফাঁক থেকে যাচ্ছে, একটা ছোট্ট ফাঁক থেকে যাচ্ছে। যাদের আন্দোলনের জেরে আজকে সরকারি কর্মচারীরা অবরুদ্ধ হলেন বলে ভাস্করবাবু এত আপত্তি করছেন, সেই চাকরিহারা শিক্ষকরা তাদের পথে নামতে হলো কেন? আজকে এই অবরোধটার পথে এগোতে হলো কেন? মারি বা খেলেন কেন? রক্তাক্তই বা হলেন কেন? যারা মেরুদণ্ড তৈরি করেন আজকে তারা পথে বসে রয়েছেন রাতভর, বছরের পর বছর। আমি আলোচনায় বিরতির পর সঙ্গে থাকবো।